আকাশবাণী মৈত্রী। অতিথি অনুষ্ঠানে দেবজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাপচারিতায় রয়েছেন শর্মিষ্ঠা সরকার। প্রযোজনা ড মানস প্রতিম দাস। আজ শুনবেন প্রথম পর্ব। এপার ওপার দুই বাংলার সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই এই অনুষ্ঠানে, যে অনুষ্ঠানের জন্য শ্রোতা বন্ধুদের অপেক্ষা তো থাকেই, উৎসাহ থাকে। একইভাবে রেডিওর এই প্রান্তে আমরা যারা রয়েছি আমাদেরও কিন্তু উৎসাহের অন্ত থাকে না, কারণ আমরা এমন অতিথিদের সংস্পর্শে আসতে পারি, তাদের সান্নিধ্য পাই, যা ঋদ্ধ করে আমাদের। আজ মৈত্রীর স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী, লেখক, গবেষক, সংরক্ষক, সংগ্রাহক দেবজিৎ বন্দ্যোপাধ্যায়। স্বাগত জানাই আপনাকে আমাদের স্টুডিওতে। নমস্কার। নমস্কার। আপনাকে পেয়েছি যখন, যতগুলি বিশেষণের কথা বললাম, প্রতিটি বিশেষণ ধরে ধরে কথা বলতে পারি, কিন্তু বলবো না, বরং সার্বিকভাবে অনেক গল্প শুনব। আপনার যে দীর্ঘ দিনের কাজ, অবশ্যই আপনার নাম বলার সঙ্গে সঙ্গে মঞ্চ গানের কথা আসে, নাটকের গানের কথা আসে, আর তার সঙ্গে আরও বহুবিধ বিষয়। এই যে আপনার সংগ্রহের এক আকর বলা যায়, আপনার সংগ্রহশালাখানি, সেই সংগ্রহের গল্প শুনবো, সংরক্ষণের গল্প, কিভাবে আনলেন, কিভাবে এই সকল নেশা হলো, সবটা শুনবো, চেষ্টা করব যতটা শোনা যায়। কিন্তু তারও আগে খুব গুরুত্বপূর্ণ একটি বছরে আমরা আছি, যে বছরটি সারা ভারতবর্ষ জুড়েই বন্দে মাতরম গানটির ১৫০ বর্ষকে অত্যন্ত উৎসাহের সঙ্গে, সম্মানের সঙ্গে পালন করা হচ্ছে। বাঙালি হিসেবে আমাদের কিন্তু অ্যাডেড গর্ব বলা যেতে পারে এখানে, একেবারে তাই না? আমাদের বেশ খানিকটা গর্ব এখানে সংযোজিত হয়ে যায়, যে মূলত আমাদের থেকেই পেয়েছে বাকি ভারতবর্ষ। তার যে চলন, তার যে বিবর্তন, পরিমার্জন, এই নিয়ে অনেক কিছু রয়েছে, যার খানিক ইতিহাসে পাওয়া যায়, আর অনেকটা পাওয়া যায় আপনাদের মতন মানুষদের কাছে। আপনার বইও রয়েছে সেই বিষয়ে। হ্যাঁ, আসলে এটা নিয়ে আমি অনেকদিন কাজ করবার চেষ্টা করেছি, এবং যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। সেই অমূল্য রতন বা পরশ রতন পেতে বহু বহু জায়গায় গেছি, বহু বহু রেকর্ড খুঁজেছি, এবং যেটা আমাদের দেশের সবচেয়ে কষ্টের ব্যাপার, অনেক মূল্যবান তথ্য বিস্তৃতির অতলে হারিয়ে গেছে। এমনকি অনেক চলচ্চিত্র, মঞ্চ প্রকাশ তো ছেড়েই দাও, অনেক চলচ্চিত্র এবং বড় বড় প্রোডাকশন হাউসের চলচ্চিত্র আজ আর পাওয়া যায় না। এগুলো খুবই দুঃখজনক, কিন্তু দুঃখ নিয়ে বসে থাকলে তো কাজ এগোবে না। তো আমি এখনই একজনের কথা বলতে পারি, গিরিশা ভয়ঙ্কর। তার বাবা এক সময় এই বিষ্ণু দিগম্বর পালুস্করের ছাত্র, এবং পরবর্তীকালে তিনি বহুদিন কংগ্রেস অধিবেশনে বন্দে মাতরম গেয়েছেন। এটা কিরকম সময় যখন গাওয়া হচ্ছে কংগ্রেস অধিবেশনে? এটা উনি শুরু করেছেন প্রায় ওই 1932-33 থেকে। আচ্ছা। তার আগে বিষ্ণু দিগম্বর পালুস্কর গেয়েছেন, তার আগে রবীন্দ্রনাথ গেয়েছেন, সরলা দেবী গেয়েছেন, এমনকি কোরাসেতে অনেক সময় সতী দেবী, অমলা দাস এরা কোরাসে গিয়েছেন। এবং রবীন্দ্রনাথ এই গানকে বহুবার পাল্টেছেন, কারণ এটা আমরা প্রথমে পাই সপ্তকোটি, উনি পাল্টে দিলেন যখন বঙ্গভঙ্গ আন্দোলনের প্রেক্ষিতে হয়ে গেল ৩০০ কোটি, অতএব ৩০ কোটি। এরপরে উনি ওটা পাল্টে কোটি কোটি করে দিলেন। এবং সেইভাবে দিলীপ কুমার রায়ও নিজের সুরে গেয়েছেন, কিন্তু উনি কোটি কোটি গেয়েছেন। উনিও দাবি করেছেন উনি এটা করেছেন কারণ ওই দেশের জনসংখ্যার কথা মাথায় রেখে। তো কোটি কোটি হলে তার দ্বিকোটি কোটি হাত হবে না। সপ্তকোটিতে দ্বিসপ্তকোটি ছিল, ৩০০ কোটিতে ৩০০ কোটি ছিল, সব ঠিক আছে, কিন্তু কোটি কোটি তার দ্বিকোটি কোটি হাত হয় না। সেজন্য কোটি 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 সহজ হয়ে গেল। তো এখনো অনেকে সপ্তকোটি গান, ৩০০ কোটি গান, ৩০ কোটি গান, এসব ঠিক আছে। তো এইভাবে এইটার গানের দিক থেকে, ভাষার দিক থেকে বিবর্তন হয়েছে। অনেকেই জানেন যে যদু ভট্ট কাছে গান শিখতেন একসময় বঙ্কিমচন্দ্র, এবং পরবর্তীকালে রবীন্দ্রনাথ। সেই দিক দিয়ে তারা দুজনে গুরু ভাই ছিলেন। যদু ভট্টর কাছে
উনি একটা আবদার করেছিলেন যে গানের সুর করবার। যদুনাথ ভট্টাচার্য। হ্যাঁ, যদুনাথ ভট্টাচার্য। তো স্বরলিপি পাই না, কিন্তু তিনি যে গেয়েছেন এটা আমরা হরপ্রসাদ শাস্ত্রীর একটা ডায়েরিতে পাই। কাঁঠালপাড়ায় বঙ্কিমের বাড়িতে উনি এই গানটা গেয়েছিলেন, বন্দে মাতরম গাইলেন। বন্দে মাতরম গেয়েছিলেন, কিন্তু আংশিক। সুর তখন কার ছিল? যদু ভট্ট নিজে দিচ্ছেন। আচ্ছা। এবং দেখা যায় এই আনন্দ মঠের প্রথম সংস্করণ থেকেই, যেখানে প্রথম ভবানন্দ গাহিল বন্দে মাতরম, সেখানে কিন্তু এই বন্দে মাতরমের মাথায় রাগ রয়েছে, রাগ মল্লার, তাল কাওয়ালি। আচ্ছা। এবং বইয়ের শেষেও তখন দিত, এখন সব তুলে দিয়েছে, তার কারণ হচ্ছে এখন হয়তো কেউ বুঝতে পারে না, সেই কারণে তাল কাওয়ালি, রাগ মল্লার এই দুটোর পরিচিতিও সঙ্গে সঙ্গে দেয়া ছিল, কিন্তু আজকে সেটা তুলে দেয়া হয়েছে। আবার মজা হচ্ছে এটা পড়তে গেলে আরেকটা জায়গায় ধাক্কা খেতে হয়। এরই আবার পরবর্তী পরিচ্ছদে গানটা হয়ে যাচ্ছে দেশ মল্লার, ওখানে রাগ দেশ মল্লার, তাল কাওয়ালি। সেটাও তাহলে যদু ভট্ট অ্যাপ্রুভ করছেন? সেটা এইটা বোঝা যাচ্ছে না যে তার মানে মল্লারের ছোঁয়াতেই গান দুবার গাওয়া হয়েছিল। এবং সেটা কিন্তু একদম 1882-তে প্রথম যখন আনন্দমঠ প্রকাশ পাচ্ছে, তখনই কিন্তু তার মাথাতে উল্লেখ রয়েছে। কিন্তু ওই সময় থেকে আমরা যতগুলো বন্দে মাতরম পাচ্ছি, যেমন যেটা প্রথম বন্দে মাতরমের কথা, পূর্ণাঙ্গ বন্দে মাতরমের কথা কেউ প্রায় বার করতে পারেননি, কোথায় ছিল বা কিভাবে। সেইটা আমার ভাগ্য হয়েছিল যে ওটা আমি পেয়েছিলাম। সেটা হচ্ছে 1882 সালে এটা উপন্যাস আকারে প্রকাশ পায়। তার আগে এটা বঙ্গদর্শনে ধারাবাহিকভাবে প্রকাশ পায় আনন্দমঠ। এইবার বই আকারে, গ্রন্থাকারে প্রকাশ পায় 1882-তে প্রথম। 1883-তে সেইটার অভিনয় রূপ হয়, মঞ্চনাটক হয়। কেদার চৌধুরী ছিলেন, তিনি এইটাকে নাট্যরূপ দেন এবং গ্রেট ন্যাশনাল থিয়েটারে সেটা হয়। সেখানে সুকুমারী দত্ত এই নাটকে অংশগ্রহণ করেন এবং সেইখানেতে সুরকার ছিলেন দেবকণ্ঠ বাগচি। ততদিনে তো নীলদর্পণ অভিনীত হচ্ছে, 1872 হয়ে গেছে। এবং তারপরে আনন্দমঠ। তো আনন্দমঠকে হতে দিলেন মানে তৎকালীন যে ইংরেজ সরকার? হ্যাঁ, কারণ হচ্ছে এখানে তো এটাই মজা যে যদি আনন্দমঠের শিরোনামপত্র দেখো, দেখবে ইহা একটি মাতৃভক্তি ও রাজভক্তির কাহিনী। ফুটনোটে ইতিগজ রয়েছে। এবং আরো একটা জিনিস আছে, যে এই যে আনন্দমঠের যে সময়, ওই যে আমাদের 76-এর মন্বন্তর, 1770 সাল, তখন যাদেরকে যবন বলে বর্ণনা করা হয়েছে, সেই যবন হচ্ছে মারাঠা। কিন্তু সেইটাকে আজকে আমরা অন্যরকম চেহারা দিয়ে দিয়েছি। এইবারে সেই জায়গায় এই যে 83 সালে যখন অভিনয় হচ্ছে, তখন দেবকণ্ঠ বাগচি তার সুরারোপ করছেন এবং উনি ওনার যত গান সুর করেছিলেন সেইগুলো এবং কিছু রাগরাগিনী নিয়ে পরবর্তীকালে একটা স্বরলিপির বই প্রকাশ করেন। সেইটাতে এই সুরটা ছাপা হয়। এই সুরটা তাহলে যদু ভট্টের সুর নয়? না। এবং এখানে কিন্তু এটা তিলক কামদ হয়ে যাচ্ছে, স্বরলিপি সহ আসছে। এই প্রথম পূর্ণাঙ্গ স্বরলিপি আসছে। এরপরে 85-তে আবার হচ্ছে প্রতিভা সুন্দরী ছাপছেন বালক পত্রিকায় আংশিক, সেটা দেশ রাগে। এরপরে রবীন্দ্রনাথ প্রথম দুটো স্তবক করছেন, সেটা কিন্তু আবার দেশ রাগে। আর এই রবীন্দ্রনাথ 1896-এ কংগ্রেস অধিবেশনে এই গানটা গাইছেন, নিজে গাইছেন। এবং রবীন্দ্রনাথ তখন বহু কংগ্রেস অধিবেশনে এই গানটা বারবার গেয়েছেন। এই সময় যে এটা গাইলেন রবীন্দ্রনাথ, সেটা তার নিজের সুরে, দেশ রাগে নিজের সুরে। আমরা একটু শুনবো। এরে আমি বরঞ্চ তিলক কামতদার সঙ্গে। বেশ, তাই শুনি। বন্দে মাতরম, বন্দে মাতরম, সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শস্য শ্যামলাং মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম।
মাতৃবন্দনা। তখন এটা ছিল প্রায় মাতৃবন্দনা। এবং ওই ইতিগজ হিসেবেই, কারণ সুজালাং সুফলাং হচ্ছে যখন, হ্যাঁ, সে তো দেশবন্দনা বটেই। বটেই। না না, দেশ তো রয়েছে, কিন্তু দেশমাতৃকার বন্দনা হ্যাঁ। এটা কিন্তু, যেটা আমাদের পরবর্তীকালে যখন আমরা শুনি, যেখানে বন্দে মা, এই যে এটা হচ্ছে, তখন কিন্তু এইখানে মা আমরা একদম স্থাপনা দিচ্ছি। এই যে আমাদের দেশের কাব্যগীতি বা যখন এই দেশগান, দেশগীতি, স্বদেশগীতি হয়, সেগুলোর ক্ষেত্রে কিন্তু, আর সবসময় রবীন্দ্রনাথের ক্ষেত্রে আমরা বলি যে রবীন্দ্রনাথের কাব্যের সঙ্গে সুরের একটা তাল মিল আছে। রবীন্দ্রনাথ নয়, যে কোনো গীতিকারের গানের সঙ্গেই সুর আর কাব্যের একটা তাল মিল আছে। সেটা কি নিধুবাবুর গানে নেই? দাশরথী রায়ের গানে নেই? সেখানেও যেমন ছিল, যখন আমরা শুনি নানান দেশের নানান ভাষা, নিধুবাবু টপ্পা নিধুবাবুটা, একদম শুরুর দিকের আমাদের স্বদেশী গান, দেশাত্মবোধক গান হিসেবে আমরা যাদের জানি, হ্যাঁ, একেবারে শুরুর দিকের গান তো নিধুবাবু একেবারে, টপ্পা, তাই না? একদম। তখন রবীন্দ্রনাথ ঠাকুর কোথায়? কোথায়? এবং এই যে নানান দেশের নানান ভাষা, তো সেই যে নানান বলছেন, কি সুন্দর নানানটার বিচ্ছুরণ ঘুরে হচ্ছে, আসছে। ঘুরে আসছে, কিন্তু ভাষাটা আমার নিজের কণ্ঠ থেকে বেরোচ্ছে। সেই জন্যেই এই যে নানান দেশের নানান ভাষা, বিনে স্বদেশী ও ভাষা, পুরে কি আশা, নানান দেশের নানান ভাষা। আহা, বৈঠকি গান প্রায় জমেই উঠেছে বৈঠক, আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন। তবু যারা একটু পরে টিউন করেছেন আকাশবাণী মৈত্রী, তাদেরকে জানাই আপনারা শুনছেন অনুষ্ঠান অতিথি, এবং আজ অতিথি অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশিষ্ট অতিথি আজ দেবজিৎ বন্দ্যোপাধ্যায়। দেবজিৎ বাবু, আপনার কাছে আজ মূলত আমরা একটু বন্দে মাতরম নিয়েই শুনবো, কারণ হ্যাঁ। 150 বছর বন্দে মাতরমের সৃষ্টির, এবং এই 150 বছরে তার যে পথ চলা, সত্যি কত না, আমি বর্ণময়। সবসময়, আমি কন্ট্রোভার্সিতে এখনো যেতে চাই না। হ্যাঁ, বন্দে মাতরমকে জাতীয় গান হিসেবে নির্দেশিত আমাদের সংবিধানে, কিন্তু জাতীয় সঙ্গীত হলেই বা কি ক্ষতি ছিল? একটু এই জায়গাটায় আসি যে বন্দে মাতরম ক্রমশ প্রথমে মঞ্চ গান, তারপর ক্রমশ তার কংগ্রেস অধিবেশনে গাওয়া হচ্ছে, সুর বদলাচ্ছে বিভিন্ন জনের কাছে বিভিন্নভাবে, হতে হতে সে জাতীয় গান অবধি তার যে যাত্রাপথ, এর মাঝে ক্রমশ মাতৃবন্দনা থেকে সে স্বদেশীদের কণ্ঠে আপন হয়ে উঠল, ক্রমশ স্বাদেশিকতার গান হয়ে উঠল। এই জায়গাটায় আমরা একটু আসি। শুধু তাই নয়, এই যে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় বন্দে মাতরম তখন অভিবাদনের রাস্তা হয়ে উঠল। মানুষ মানুষকে অভিবাদন, আমরা যেমন করমর্দন করি বা নমস্কার বলি, সেটা না করে বলতো বন্দে মাতরম। আহা, এবং ইংরেজরা এতই ক্ষেপে গেল যে ওই বন্দে মাতরম শব্দটাকেও তারা ব্যান করলো, গানটা নয়, শব্দটা। এটা কোন সময় হলো? একদম বঙ্গভঙ্গের সময়, বঙ্গভঙ্গের একদম 1905-এর আশেপাশে। 1905-এর আশেপাশে। এবং বন্দে মাতরম বলেছে চিত্তরঞ্জন গুহ ঠাকুরতা, সে বন্দে মাতরম বলেছিল বলে তাকে তখনকার পুলিশ বরিশালে পিটিয়ে রাস্তার থেকে পুকুরে ফেলেছে। পুকুরেতে পড়েছে যখন, তখনও তাকে পেটাচ্ছে। অথচ তার বাবা মনোরঞ্জন গুহ ঠাকুরতা, উনি বরিশালের একজন বিখ্যাত মানুষ, যদিও স্বদেশী করতেন, জেল খেটেছেন, সবই করেছেন। এবং এই চিত্তরঞ্জন গুহ ঠাকুরতাকে আজকে কেউ চেনে না, মনোরঞ্জন গুহ ঠাকুরতাকেও চেনে না। চিত্তরঞ্জন গুহ ঠাকুরতা হচ্ছেন সুনির্মল বোসের মামাতো পিস্তুত ভাই। আচ্ছা, কবি সুনির্মল কবি বসু। সুনির্মল বসু, এবং সুনির্মল বসু হচ্ছেন বুদ্ধদেব গুহর মামা। হুম, তো এদেরও কিন্তু এই যে শুধু বন্দে মাতরম বলার জন্যে একটা ছাত্রকে পেটাচ্ছে, এবং পেটানো মানে ওই রকম না, সাধারণ পেটানো নয়, রাস্তায় পেটাতে 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 সে পুকুরে ঝাঁপ খেয়েছে যাতে না কেউ পেটায়। জিঘাংসাটা কোন কোন পর্যায়ে ছিল পর্যায়ে তখন? পৌঁছেছিল। বন্দে মাতরম শুধু একটা এবং ওই ধ্বনির সঙ্গে। তারপরেই কালীপ্রসন্ন লিখলেন যে বেদ মেরে কি মা ভোলাবে, আচ্ছা, এই এই ঘটনার ঘটনার জন্য। প্রেক্ষিতে। তখন ফুলার বলে একজন ছিলেন, তাকে ইয়ে করেছিলেন।
এরকম আরও ঘটনা, যেরকম ওই মুকুন্দ দাস করছেন। মুকুন্দ দাস বন্দে মাতরমটাকে অদ্ভুতভাবে ব্যবহার করছেন। ওই যে ওনার গান আছে, বন্দে মাতরম বলে নাচরে সকলে, কৃপাণ লইয়ে হাতে দেখুক বিদেশি, হাসো অট্ট হাসি, কাপুক মেদিনী ভীমপদাঘাতে, বন্দে মাতরম বন্দে মাতরম। এইখানে এই যে বন্দে মাতরমটা এমনভাবে সুরটাকে প্রতিস্থাপন করা হচ্ছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে গানটা সমবেত উচ্চারণ হচ্ছে। যেমন আমরা বলি ইনকলাব জিন্দাবাদ, সেই রকম বন্দে মাতরম চলে আসছে। এই যে আর আমরা মার্চ সং যাকে বলি, মার্চ সং, একদম মার্চ সং। একদম। এবং এই যে এবং এইভাবে উনি বন্দে মাতরমকে ব্যবহার করছেন। কিন্তু মজা হচ্ছে তখন মুকুন্দ দাসকে এরা ধরতে পারত না। তার কারণ হচ্ছে মুকুন্দ দাস যাত্রা করতেন, আচ্ছা, সেই জন্য ওকে ধরতে পারতো না। কিন্তু ওর গান ওকে কি করতো, ও যখনই যেখানে যাত্রা করতে যেত ওর পেছনে পুলিশ দৌড়তো এবং তাকে যাত্রাপালাটা পুরোটা করতে দিত না। 144 করতো যখন তখন। এবার 144 করলে সেখানে তো যাত্রা হবে না, তখন ইংরেজ আমল। তো কিন্তু ওকে জেলে ভরতে পারছে না, ওদের প্রচুর রাগ। মজা হলো কি, এইবারে 1915 সাল নাগাদ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরই দেখা গেল যে ওর ভাই সে মুকুন্দ দাসের একটা যাত্রাপালা ছাপালো। এই ছাপানোর সঙ্গে সঙ্গে তাকে ধরলো প্রেস অ্যাক্টে, আইনের আওতায় পড়ে গেল, প্রেস অ্যাক্টে ধরলো। এই আমাদের যে নাট্য নিয়ন্ত্রণ বিল আছে, সেটা কিন্তু শুধু মঞ্চ নাটকের জন্যে। তাতে একটা ক্লজ আছে যে যাত্রা নাটক এর থেকে বাইরে থাকবে। ওই জন্য এতদিন ধরতে তার পারেনি। কারণ হচ্ছে না, তার কারণও ছিল যাত্রা নাটক সাধারণত তখনও পর্যন্ত মাইথোলজি, পুরাণকে নিয়ে হতো, ধর্মকে নিয়ে হতো এবং নাট মন্দিরে অভিনীত হতো। সেই জন্যে সেইটা ওরা ছাড় রেখেছিল। এই মুকুন্দ দাস এসে ওইটা পুরো ঘেঁটে দিলেন আর কি, আজকের ভাষায় পুরো ঘেঁটে দিলেন। কিন্তু মুকুন্দ দাসকে যেহেতু আইনে, ওদের তো আবার ব্রিটিশ আইন, ওরা যেহেতু মুকুন্দ দাসকে ধরতে পারছে না, মুকুন্দ দাসের গান ব্যান করছে, মুকুন্দ দাসকে যাত্রা করতে দিচ্ছে না, পূর্ণ যাত্রা করতে দিচ্ছে না, কিন্তু ওকে ধরতে পারছে না। এই প্রথম ধরলো ওর ভাইকে, মাতৃপূজা, যেটা আজও পাওয়া যায় না, আর ওরা সব পুড়িয়ে দিয়েছিল, নেই আর না, ওটা কয়েকটা গাছ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কিন্তু পালাটাই পাওয়া যায় না। তো সেইটার জন্য ধরল। এর পরই মুকুন্দ দাস ক্রোধবশত নিজের নাটক ছাপলেন। যেহেতু ওর ভাইকে জেলে পুরেছিল, তখন মুকুন্দ দাসকে প্রেস অ্যাক্টে ধরা হলো। প্রেস অ্যাক্টটা তো আগে থেকে হয়ে আছে এবং সেটা লালবাজার থেকে অ্যাপ্রুভ করাতে হয় কি ছাপা হবে না ছাপা হবে। যদি ব্রিটিশ সরকার মনে করে যে এটা ওদের বিপক্ষে যাচ্ছে, তাহলে তারা সেটাকে ব্যান করতে পারে এবং তাকে বন্দি করতে পারে। মানে কি অদ্ভুত, সেইভাবে দেখতে গেলে তাদের আমরা দৃষ্টিভঙ্গির মিল পাচ্ছি। অলিন্দ যুদ্ধের সময় যেমন বিনয় বাদল দীনেশ জানতেন যে আমরা এটায় গেলে ধরা আমরা পড়বই, তাও তারা গেলেন। মুকুন্দ দাস জানতেন যে আমি এটা ছাপালে আমায় এরা ধরবেই, কিন্তু তবু আমি করব। মানে দেশভক্তি তখন কোন পর্যায়ে পৌঁছেছিল। এবং তাদের এই বাণী ছিল বন্দে মাতরম, সমবেত কণ্ঠে তাকে উচ্চারণ করে তাদেরকে নিয়ে যাওয়া। এই বন্দে মাতরমের এই দিকটা একটা অন্য জগৎ তৈরি করে দিল। এবং শুধু তাই না, জুড়ে দিল। হ্যাঁ, আরেকটা হলো সারা ভারতকে সেতুবন্ধন করলো। কিভাবে, যে তখন দেখা গেল এই যত পত্র পত্রিকা সারা ভারতবর্ষে বেরোতো, দৈনিক পত্রপত্রিকা, মাসিক পত্রপত্রিকা, সাপ্তাহিক পত্রপত্রিকা, তার বেশিরভাগ ক্ষেত্রে সারা ভারতবর্ষে বাঙালিরা সম্পাদক। সারা ভারতবর্ষ মানে তো ভিন্ন ভিন্ন ভাষা। এমন এই যে বলছি, ধরো পাঞ্জাব ট্রিবিউন, তার কিন্তু বাঙালি এডিটার। আচ্ছা, এইটা একটা দিক হলো। আর একটা হলো এই তিলক অ্যান্ড গোখলে, এরা দুজনে বিপিন পালের সঙ্গে সেই যে এখানে যে বন্দে মাতরম পত্রিকা হলো, যেটা বিপিন পাল এবং অরবিন্দ ঘোষ করলেন, এবং আমাদের সেই লাল বাল পাল বলা হতো। এবং গোখলে বা তিলক এখানে এসে গিরিশ ঘোষের নাটক দেখতে গেছেন, এবং তারা যখন ঢুকছেন অডিটোরিয়ামে, তখন সারা জনতা উঠে দাঁড়িয়েছে এবং বন্দে মাতরম করে তাদেরকে ডাকা হচ্ছে। কোনো নাম বলা হচ্ছে না,
বন্দে মাতরম, এবং তার সঙ্গে গোখলে বা তিলক করছেন। এবং এই যে ওরা মহারাষ্ট্রেতে যখন ওনার একজন বন্ধু ছিলেন, তিনি যখন তিলককে জেল দেয়া হলো, তখন তার বন্ধু সেই পত্রিকা চালাতে আরম্ভ করলেন। এবং মহারাষ্ট্রতে তারা একটা নাটক করছে, সেটা কির্লোস্কর যে নাটকটা করছেন সেটা হচ্ছে কংস হত্যা। এবং এখানে কিন্তু কংস নয়, কংস হচ্ছে ব্রিটিশ ব্রিটিশরা। সরকার। এবং এটা 1908 সালে করা হচ্ছে। এই নাটকে মিউজিক ছিল শুধু বন্দে মাতরম টিউন। সারা নাটকটায় মহারাষ্ট্রের মতো তখন মানে বৃহত্তর মহারাষ্ট্র, বোম্বাইতে এই নাটক অভিনীত হচ্ছে, তার সঙ্গীতটা হচ্ছে শুধু বন্দে মাতরম। মানে আমাদের নব্য প্রজন্ম ভাইরাল কথাটা বলতে যা বোঝায়, একদম বন্দে মাতরম সেই অর্থে গেলে বাঙালির শুধু না, ভারতীয়দের প্রথম ভাইরাল গান বলা যায়। এবং এই আকাশবাণীতে একসময় বন্দে মাতরম গাওয়া ব্রিটিশরা বন্ধ করে দিয়েছিল। বন্দে মাতরম কোনোভাবে গাওয়া যাবে না। তখন এইখানকার সমস্ত এখানে যে স্টাফ অ্যাসোসিয়েশন ছিল, তারা ঠিক করে যে তারা চাকরি করবে না। এবং এদের হয়ে তখন কোর্টেতে লড়েছিলেন নির্মল চন্দ্র মানে প্রতাপচন্দ্র চন্দ্রের বাবা। এবং সেই কেস জেতে, ব্রিটিশ আমলে ব্রিটিশদের এগেনস্টে এই বাঙালিরা জেতে। এবং আকাশবাণীতে সেই থেকে, এবং এটা আমি বলছি বলে না, এই ঘটনাটা আছে পঙ্কজ মল্লিকের আত্মজীবনীতে। এবং পঙ্কজ মল্লিক বলছেন যে সবাই যখন করছে আমিও তখন তাতে মেতে গেলাম এবং নিজেকে কিরম একটা স্বদেশী বলে মনে হচ্ছিল। সত্যি তো, এছাড়া আর কি। এবং এইভাবেই সমাজের প্রতিটি স্তরের মানুষের ইনভলভমেন্ট ছিল, একদম। সংযোগ ছিল, তাদের যোগদান ছিল বলেই না সম্ভব হলো এই স্বাধীনতা পাওয়া। আমরা আলোচনার একদম শেষের দিকে এসে গেছি দেবজিৎ বাবু। শুধু একদম শেষে ওই জায়গাটায় আসতে চাইবো, জাতীয় গানে মতন একটি জায়গায় বন্দে মাতরমের পৌঁছে যাওয়া। অ্যানথেম অ্যান্ড সং, পৃথিবীতে কোনো থিসোরাসে অ্যানথেমের মানে সং ছাড়া আর সঙের মানে অ্যানথেম ছাড়া হয় না। কিন্তু ন্যাশনাল অ্যানথেম অ্যান্ড ন্যাশনাল সং একটাই গর্ব, দুটোই বাঙালি। সেই জায়গাটাও যেমন আমাদের গর্বের, একইভাবে গর্বে আমাদের বুক ভরিয়ে রেখেছে বন্দে মাতরম। আরেকটা কথা বলে শেষ করে দিই, যে সংরক্ষণ করতে গিয়ে দেখেছি এই বন্দে মাতরম নিয়ে অনেক রকম সুরের খেলা হয়েছে। আমার কাছে প্রায় 150খানা সুরের চেহারা আছে, শুধু বন্দে মাতরম, শুধু বন্দে মাতরম। 150 রকম সুর আছে, এবং রেকর্ডেড ভার্সন, আর না হলে লিপিবদ্ধ নোটেশন। সুতরাং একটা গানের রিচ কতটা হতে পারে যে এত মানুষ তাকে আপন করে নিয়েছেন, আর একটা বলি, নিজের মনে যে করেছেন। 2002-এ যখন বিবিসির 75 বছর উপলক্ষে সারা পৃথিবীর, এটা অবশ্য রেডিও হিসেবে থাকা উচিত, যে বিবিসি রেডিও তখন সারা পৃথিবীর জাতীয় সঙ্গীতের একটা কম্পিটিশন করেছিল। তাইতে দ্বিতীয় স্থান পেয়েছিল আমাদের বন্দে মাতরম, হেমন্তবাবুর সুর করা আনন্দমঠের যে চলচ্চিত্রের যে গানটি। প্রথম হয়েছিল ওদের বোধহয় স্কটল্যান্ডের, তারপরেই দ্বিতীয় হয়েছিল আমাদের বন্দে মাতরম। 75টা দেশের জাতীয় সঙ্গীতের মধ্যে। এবং সেই কারণেই বন্দে মাতরমকে আমরা শুধু বুকে নয়, বলা যায় আমাদের গর্বের জায়গায় স্থান দিয়েছি আকাশবাণীর প্রতিটি অধিবেশনের একদম শুরুতে এবং সবচেয়ে আজ মজা, পর্যন্ত। এই 47-এর 15ই আগস্ট কাউফম্যানের সিগনেচার টিউন সরিয়ে রবীন্দ্রনাথের বন্দে মাতরমটা বাজানো হয়েছিল। তারপরে তো এখানে যেটা কোরাসে করা হয় সেটা তো সবাই জানে, রবিশঙ্করজি করেছিলেন তখন। তো সেই সব দিনগুলো খুব অদ্ভুত লাগে। রেডিওতে সবচেয়ে মজা হচ্ছে যে তখনকার দিনে বিলিতি সরকারের সময়েও যে ব্যাপ্তিটা রেডিও দেখিয়েছিল, এবং আমাদের যে স্বাধীন চেতনাকে যেভাবে প্রকাশ করা হয়েছিল। এবং এই যে পঙ্কজ মল্লিকের গাওয়া একটা গান আছে ওই বন্দে মাতরম, হ্যাঁ, সুরেন পাল মশাই সুর করেছিলেন। উনি রেডিওয়ে চাকরি করতেন, ম্যান্ডোলিন বাজাতেন, তিনি সুর করেছিলেন। সেটা পঙ্কজ মল্লিক পুরোটা রেকর্ডেড হয়েছে। আবার সেটাকে উনি নাটকেও ব্যবহার করেছেন। পরে সন্তান বলে একটি নাটক হয়, যেটা আনন্দমঠকে ভেঙে বাণী কুমার করেছিলেন, সেইখানে ওই গানটাকে আবার ব্যবহার করেন।
এইটা নিয়ে বলতে গেলে এবারে ওর দিনের পর দিন কেটে যাবে। কিন্তু আমাদের হাতে তো সত্যি সময় সময় অত নেই। থাকে না। আজকের মতন এই পর্বটি আমরা শুধুমাত্র বন্দে মাতরমকেই উৎসর্গ করেছিলাম। তার ১৫০ বছর এই যে যাত্রাপথ, অত্যন্ত বর্ণাঢ্য যাত্রাপথ, তার অনেকটা শুনলাম, আরও অনেকটা বাকি রইল। দেখা যাক যদি ভবিষ্যতে আরও অন্য কোনো একদিন আরও বড় পর্ব নিয়ে আমরা দেবজিৎ বাবুকে পেতে পারি। আর দেবজিৎ বাবুর এই যে বর্ণিল জীবন, তার সেই জীবনের ছোট ছোট টুকরো ছোঁয়ার চেষ্টা করব আমরা আগামী পর্বে। আজ এই পর্যন্তই। অনেক ধন্যবাদ দেবজিৎ বাবু আমাদের সঙ্গে এতক্ষণ থাকলেন বলে। নমস্কার। নমস্কার। নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদেরকেও বলবো যে জানি মনটা ভরলো না, আরও অনেক কিছু জানার ছিল, তাহলে কিন্তু কান পাততে হবে আবারও অতিথির আগামী পর্বে। আমরা দেবজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার জীবনের আরও অন্যান্য নানান কথা, তাঁর গবেষণার কথা, তার কাজের কথা সবটা নিয়ে আসবো। ভালো থাকবেন। নমস্কার। শুনলেন অতিথি। দেবজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বললেন শর্মিষ্ঠা সরকার। শুনলেন প্রথম পর্ব। সম্পাদনা প্রসেনজিৎ নন্দী। প্রযোজনা ড. মানস প্রতিম দাস। আকাশবাণী মৈত্রী।